আজকে যে কথা আপনাদের বলছিলাম, ইউনুস মিয়ার নয়া কিসসা। কোথায়? লন্ডনে। অনেকে বলছেন নির্বাচিত নন তিনি, এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধান না হওয়ার জন্যই তার সঙ্গে দেখা করা হয়নি। একটা দেশের হয়ে যখন একটা হোক অনির্বাচিত রাষ্ট্রপ্রধান যাচ্ছে, সেই রাষ্ট্রপ্রধান তো দেখা করেনি। এমনকি মোহাম্মদ ইউনুসের কথা থেকে খুব পরিষ্কার তিনি জানেনও না তিনি কেন ব্যস্ত আছেন। ওই যে অমুক দিনে অমুক মাসে ভোট হবে, গণভোট হবে, সব মিথ্যে। বাংলাদেশের অনেকে এখন প্রকাশ্যে বলছেন তিনি নিকম্মা এবং নির্লজ্জ। আজকে শোনাবো ইউনুস মিয়ার নয়া কিসসা। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে ইউনুস মিয়া কিন্তু একটা রেকর্ড করে ফেলেছেন। গত কয়েক মাসে 11খানা সফর, এবং সেই বিদেশ সফর থেকে বাংলাদেশ কি পেল প্রশ্ন চলছে খোদ বাংলাদেশেই। বাংলাদেশের অনেকে এখন প্রকাশ্যে বলছেন তিনি নিকম্মা এবং নির্লজ্জ। আবার অনেকে বলছেন সামাজিক মাধ্যমে সমর্থন দেখেছেন ইউনুস মিয়ার। আবার বাংলাদেশেরই একটি খবরের কাগজ, সংবাদ সংস্থা সোজাসুজি তদন্ত করে বার করে দিয়েছে যে কোন কোন জায়গা থেকে সামাজিক মাধ্যমে লেখানো হচ্ছে, অর্থাৎ ইউনুস মিয়ার হয়ে প্রচার করা হচ্ছে। আজকে যে কথা আপনাদের বলছিলাম, ইউনুস মিয়ার নয়া কিসসা। কোথায়? লন্ডনে। অর্থাৎ ইউনুসের লন্ডন সফরের খরচ, তাই নিয়ে জোর বিতর্ক চলছে। আসলে খরচের থেকেও বড় কথা, ইউনুস মিয়া লন্ডনে পাত্তা পাননি। আর পাত্তা পাননি বলেই দেশের সবার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি একটা দারুণ ছক ছকেছেন। বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অনেকে বলছেন সেই ফাঁদে পা দিয়েছেন। কারণ মোহাম্মদ ইউনুসের যদি লন্ডনে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠকটা না হতো তাহলে তার মুখ পুড়ত। তাহলে দেশে ফিরে এসে তাকে জবাবদিহি করতে হতো কেন কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। অধ্যাপক ইউনুসের যুক্তরাষ্ট্রের সরকারি সফর থেকে কি অর্জন হলো, কে বলছেন? বিবিসি বাংলা বলছেন। প্রকৃতি ও পরিবেশের অবদানের জন্য অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন। এখন সে দেশের লোকেরাই প্রশ্ন তুলছেন, প্রকৃতি এবং পরিবেশের কি এমন অবদান করেছেন তিনি? যেমন শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন, ওরকম। আসলে এসব পুরস্কারের পেছনে কিন্তু সুপারিশ কাজ করে, বিভিন্ন জায়গা থেকে সুপারিশ করানো। অনেকে তো সরাসরি বলেন যে ইউনুস মিয়া নোবেল পেয়েছেন তার কারণ ক্লিন্টন ফাউন্ডেশন, তারা বলেন। এখন কতটা যুক্তি আছে সেটা আপনারাই বিচার করবেন। যাই হোক, আমি ফিরে আসি প্রকৃতি ও পরিবেশ। শেখ মুজিবের বাসভবন এবং একের পর এক আওয়ামী লীগের বিভিন্ন বাসভবন, বিভিন্ন স্মৃতিসৌধ ভাঙার জন্য যদি এই পুরস্কার দেওয়া হয়, তাহলে তিনি পুরস্কার প্রাপ্ত হবেনই। তার কারণ তার মতো এই রকমভাবে বাংলাদেশে আর ভেঙেছে কে? দেখুন, আবার এটাও সঙ্গে সঙ্গে বলতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আওয়ামী লীগ তারা কিন্তু এই মুহূর্তে তাড়া খেয়ে বিদেশে পালিয়েছে, এবং যারা আছে আত্মগোপন করেছেন। যারা এত গণতন্ত্র বলে চেঁচামেচি করেন, তাদের জানা উচিত পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশে কখনো শাসক যদি বিরোধী হয়ে পড়ে এবং সেটা যদি তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকে, অথবা তাদের বিরুদ্ধে যদি কোনো আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র থাকে, সেক্ষেত্রে সেই পার্টিটাকে তো তার মতো করে ধীরে ধীরে আবার গড়ে তুলতে হবে। সেখানে আওয়ামী লীগের হাহুতাশ নিয়েও কিন্তু আমি এই ভিডিও করছি না। আমার প্রশ্ন হচ্ছে যে ব্রিটেনে চেষ্টা করেও সে দেশের সরকার এবং প্রধানের সাক্ষাৎ না পাওয়া, এবং বাংলাদেশেরই একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্য সফর, অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের কথা বলছেন, শেষ করে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সত্যি তো, কেন এমনটা হলো? অনেকে বলছেন নির্বাচিত নন তিনি, এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধান না হওয়ার জন্যই তার সঙ্গে দেখা করা হয়নি। এত বড় অপমানটা হজম করে চলে এসেছেন। তার কিছু মাস আগে, মানে গত মাসেই, ফরাসি প্রেসিডেন্ট তিনিও দেখা করতে চাননি, ফরাসিরাও দেখা করতে চাননি, আপনারা শুনেছেন। সুতরাং মোহাম্মদ ইউনূস এখন একটু মুশকিলে পড়েছেন। আন্তর্জাতিক বড় রাষ্ট্রপ্রধান কেউ দেখা করতেই চাইছে না। এবার আপনাদের একটু বোঝাই, বা মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন সেটা আমাদের জানা দরকার। বিবিসিতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে আপনি একটি দেশের হোক অনির্বাচিত একটা রাষ্ট্রপ্রধান বটে, বাংলাদেশের সরকারি সফরে এসেছেন, আপনার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করলেন না, কি মনে করছেন আপনি? সেই প্রশ্ন করেছে বিবিসির সঞ্চালিকা। কি বলেছেন? এটি আপনার আনুষ্ঠানিক সফর, অর্থাৎ এটা আপনার সরকারি সফর, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। এর উত্তরে কি বলেছেন মোহাম্মদ ইউনূস? তার সাথে বৈঠক হলে আমরা খুব খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারেন। আর এই নিয়েই জল্পনা কল্পনা তুঙ্গে। দেখুন, কোনো মানুষ ব্যস্ত থাকতেই পারেন। একটা দেশের হয়ে যখন একটা হোক অনির্বাচিত রাষ্ট্রপ্রধান যাচ্ছে, সেই রাষ্ট্রপ্রধান তো দেখা করেনি। এমনকি মোহাম্মদ ইউনূসের কথা থেকে খুব পরিষ্কার তিনি জানেনও না তিনি কেন ব্যস্ত আছেন। আসলে জানানোরও প্রয়োজন করেননি যে কেন তিনি ব্যস্ত আছেন। শুধু একবার ভেবে দেখুন যে তিনি বারবার করে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, সাক্ষাৎ প্রার্থী হয়ে। তার চিঠি, তার ইমেল, কোনো কিছুকে তো কোনো রকমভাবে সম্মান জানানোই হয়নি। ইতিবাচক তো ছেড়ে দিন, নেতিবাচক চিঠি পাঠানোরও প্রয়োজন বোধ করেননি। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কথা স্পষ্ট, তিনি জানেন না। আমি আবার পড়ছি, তার সাথে বৈঠক হলে আমরা খুব খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন, সম্ভবত বা অন্য কিছু হতে পারে। ভাবুন, তাকে জানানোই হয়নি। কিন্তু এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছেন। এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা এখানে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো, এবং তিনি পরিস্থিতি বুঝতে পারবেন, এবং আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এটি একটি অনন্য জিনিস, যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই কথাটা থেকে আপনারা কি বুঝলেন? ওই যে অমুক দিনে অমুক মাসে ভোট হবে, গণভোট হবে, সব মিথ্যে। কারণ তিনি ধরেই নিয়েছেন এবং বিবিসির সাক্ষাৎকারের মধ্য দিয়ে তার অবচেতন মন, মানে যাকে সাবকনশিয়াস মাইন্ড বলে, সেখান থেকে বেরিয়ে পড়েছেন। আসলে তিনি নির্বাচন করবেন না, তিনি ধরেই নিচ্ছেন তিনিই ক্ষমতায় থাকবেন। আবার দেখুন, আমি এই লাইনটি আপনাদের আবার শোনাই, কিন্তু এটি আমার জন্যও একটি দারুণ সুযোগ এনে দিয়েছেন। এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশের জন্য আমন্ত্রণ জানাই। বাংলাদেশের জন্য আমন্ত্রণ জানাতে গেলে কি লন্ডনে যেতে হবে? এখান থেকে তো ইমেলেই জানানো যেত, দূরাভাষে জানানো যেত। অবশ্য হ্যাঁ, এটা ঠিক কথা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওরকম অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের ফোন ধরেন না, কিন্তু ইমেলে তো নিদেন পক্ষে দূতাবাস রয়েছে, দূতাবাস থেকে মানুষজনকে অর্থাৎ ডিপ্লোম্যাটদের পাঠাতেন। তিনি এখন ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা এখানে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো, এবং তিনি পরিস্থিতি বুঝতে পারবেন, এবং আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থাৎ তিনি ধরেই নিচ্ছেন তিনি শাসন ক্ষমতায় থাকবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশে যাবেন, এবং সেই সময়ে তিনি শাসক হিসেবে তাকে বোঝাতে পারবেন যে কত একটা বৈপ্লবিক সময়ের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। বিবিসি বলছেন, আমি এটা জিজ্ঞেস করতে চাই, আপনি বলছেন তিনি ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনারা দুজনেই সমান পদমর্যাদার। যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি আছে। বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে আছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি আপনার
জন্য সময় বার করতে পারলেন না? স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। সেই জন্য আমি বলছি, বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে, ধীরে সুস্থে বাংলাদেশকে দেখা, অনুভব করা, ব্লা ব্লা ব্লা। আমি এর মধ্যে আর যাচ্ছি না, এর মধ্যে আর কোনো কথা নেই, শুধুমাত্র কথার ফুলঝুরি রয়েছে। কিন্তু এটা খুব স্পষ্ট, ব্রিটেনে গিয়ে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস মিয়াকে। এখানেই শেষ নয়। এবার যদি তার লন্ডন সফরে বিএনপি না থাকতো, তাহলে মুখটা পুরোপুরি পুড়ে যেত। কেন বলছি? আওয়ামী লীগ ক্রিটিক মোহাম্মদ ইউনূস disastrous UK trip, the Economic Times লিখছে। The Awami League AL has strongly criticized Mohammad Yunus for his unproductive UK trip, অর্থাৎ আওয়ামী লীগ সরাসরি বলছে আনপ্রোডাক্টিভ, মানে এর থেকে কোনো ফল বেরোবে না। Asserting it yielded no benefits for Bangladesh, Yunus failed to secure meetings with UK's Prime Minister and France's President while facing protests from Bangladeshi demanding fair election. Awami League highlights the contrast with PM Sheikh Hasina's successful diplomatic engagement, accusing Yunus of diminishing Bangladesh's global standing. অর্থাৎ খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তো এমনি খুব হতাশগ্রস্ত হয়ে বসে আছে, তার কারণ মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। আওয়ামী লীগ খুব পরিষ্কার বলছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের বিশ্বের দরবারে যে মুখ উজ্জ্বল করেছিলেন, সেখানে মাথা নিচু করে আসলে মোহাম্মদ ইউনূস নয়, অপমান হলো বাংলাদেশের। আর এটা কথা আপনাদের জানিয়ে রাখি, আসলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনিও খুব ভালো মতো জানেন, প্রথমত মোহাম্মদ ইউনূস তিনি সরকারি সফরে থাকলেও তিনি অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা হলেও তিনি জনগণের দ্বারা নির্বাচিত নন। এবং লন্ডনে পরিষ্কার খবর আছে, আওয়ামী লীগের সমর্থকরা যা হইহল্লা করেছেন তাতে তিনি বুঝেও গেছেন যে তিনি যদি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা নাও করেন তাতে কিছু এসে যায় না। তার কারণ বাংলাদেশে যারা লন্ডনে আছেন তাদের সিংহভাগ সংখ্যাগরিষ্ঠ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রয়েছে। সুতরাং লন্ডনে প্রাইম মিনিস্টারের ভোট যদি অটুট রাখতে হয় তাহলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা উচিতই নয়। এবং তার পাশাপাশি আমি আগেই বলেছি, একদিকে ইউকের প্রাইম মিনিস্টার, অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট, মানে ব্রিটিশরা এবং ফরাসিরা একদম মুখে ঝামা ঘষে দিয়েছে Mohammad Yunus. Bangladesh's oldest political party, Awami League AL, has condemned Mohammad Yunus, the chief advisor of the interim regime of Bangladesh, for his disastrous UK trip, which according to AL achieved nothing for the Bangladeshi people. গ্রেট ব্রিটেনে যেখানে এত বেশি বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জায়গায় নাগরিকরা রয়েছে, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের একজন অনির্বাচিত হোক, কিন্তু রাষ্ট্রপ্রধান তো বটে, অন্তর্বর্তী সরকারের তো সে প্রধান উপদেষ্টা, সেক্ষেত্রে কেন প্রাইম মিনিস্টার অর্থাৎ ইউকে প্রাইম মিনিস্টার দেখা করলেন না? কারণ তার কাছে যা রিপোর্ট আছে তাতে তিনি জানেন তার কোনো কিছু এসে যায় না, বরং মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলে বাংলাদেশিদের ভোট তার পার্টি কম পেত। তার কারণ বাংলাদেশে এতটাই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রয়েছে স্বয়ং বাংলাদেশিরা। সুতরাং তিনি একেবারে ঠিকই করেছিলেন যে যাবেন না, এবং তার দলের লোকেরাও বলেছেন না, এর সঙ্গে দেখা করার কোনো দরকারই নেই। তার কারণ যে যাই বলুক না কেন, জনতার দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধান আর অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুতরাং দেখা করেননি। বাংলাদেশে
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেননি ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এবার চলে আসি, দেখা করেননি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তাড়াতাড়ি চলে আয়, কম খরচ কর, এটা সরকারি ব্যাপার। কিন্তু এই সব দেশে তো এটাই হয়, মানে টাকা শ্রাদ্ধ চলে। দেখুন, লন্ডনে হোটেল ভাড়ায় ডক্টর ইউনূসের ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। বার্তার ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার, সময়ের প্রতিধ্বনি, তাদের স্লোগান, বাংলাদেশের পেপার। আমরা বলছি না, আমি বলছি না, ভারতের কোনো সংবাদ মাধ্যম বলছে না, খোদ বাংলাদেশে বার্তা বাজার নামে কাগজ, সেখানে লিখছেন লন্ডনের হোটেল ভাড়ায় ডক্টর ইউনূসের ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। ডেস্কের রিপোর্ট লিখছে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওরফে সামি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের হোটেল ভাড়ায় ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। মাত্র কয়েকদিন ছিলেন, তাতে 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে। কি মৌজ মস্তি কি হয়েছে আমরা তো সবটা জানি না, দেখিনি, দেখা সম্ভব না। এবার দেখা যাক বাংলাদেশের সেই সাংবাদিক মহাশয় কি লিখছেন। তার নাম জুলকারনাইন সায়ের। কে ইনি? কে? আল জাজিরা ইংলিশের সিনিয়র প্রডিউসার পদে, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্টের রিসার্চ অ্যাফিলিয়েট পদে এবং আল জাজিরার ইউনিট রিসার্চ অ্যানালিস্ট পদে। অর্থাৎ এই যে ভদ্রলোককে দেখছেন, এই যে সাংবাদিক মহাশয়, ইনি কিন্তু আল জাজিরার মতো চ্যানেলে তিনি অনুসন্ধানী বা এক্সপোজে বা তথ্য সন্ধানীমূলক সাংবাদিকতা করেন এবং আল জাজিরা আন্তর্জাতিক মানের। এবং আমি জুলকারনাইন সায়েরের আরও প্রতিবেদন দেখেছি, মানে আমার একবারও তার প্রতিবেদন দেখে মনে হয়নি তিনি কিন্তু কোনো পার্টির ঘেঁষা। এমনকি আমি দেখেছি আওয়ামী লীগের আমলেও কিন্তু তিনি সেখানকার বাংলাদেশের সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকারকেও ছেড়ে কথা বলেননি। সুতরাং স্বভাবতই ধরে নিচ্ছি যে ইনি সাংবাদিক, মানে রিপোর্টার, তিনি অন্যান্যদের মতো সাপোর্টার নয়। তিনি কি লিখছেন? প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ও তার সফর দল 9 জুন 2025 যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে ইউকেতে সফরে আসেন এবং তাদের অবস্থানের জন্য লন্ডনের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য হোটেল ডরচেস্টারে 4 রাতের জন্য যে 37টি রুম রিজার্ভ করা হয়, তাদের হোটেলের বিল একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দল 4 রাতের অবস্থানের জন্য ব্যয় হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমি ইচ্ছে করে বললাম, কেন জানেন তো? আপনারা ভাববেন আমি বাড়িয়ে দিচ্ছি। 21,325 ব্রিটিশ পাউন্ড বা প্রায় 3,50,00,000 টাকা। 1 পাউন্ড মানে 166 টাকা বাংলাদেশের। সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেন প্রধান উপদেষ্টা, সেটি দৈনিক ভাড়া ছিল বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা। প্রতিদিনের প্রতি রাতে 10 লক্ষ টাকা। কেবল তার কক্ষেরই বিল আসে 40 লক্ষ টাকা বা 24,180 পাউন্ড। 24 লক্ষ টাকা। কদিন ছিলেন? অর্থাৎ 4 রাতে 24 লক্ষ টাকা উড়িয়ে দিলেন। দেশের সরকারের প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি তার দলবল নিয়ে অবস্থান করতে পারেন। কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। এখানে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের জন্য আসেননি, সেটা তো নিশ্চিত। ব্রিটিশ রাজার কাছ থেকে তিনি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেছেন কেবল, আর বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানা যায়নি। এছাড়াও লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটাস এয়ারে এবং এমিরেটাসের ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় অর্থাৎ বাংলাদেশের বিমানের তুলনায় অনেক বেশি। আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই কাম্য। খুব বড় কথা বলে ফেলেছেন
এই সাংবাদিক মহাশয়, আমি একজন রাষ্ট্রপ্রধান, ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার ছাড়া আমি যাব কেন? যাবেন আমাদের প্রধানমন্ত্রী ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের জন্য সম্মান বরাদ্দ। যদি হোটেলে থাকতে হয়, অত বড় হোটেলে থাকতে হয় কারণ আপনি রাষ্ট্রপ্রধান, তাহলে আপনার তো উড়ানটাও হওয়া উচিত ছিল বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার। এটাই তো নিয়ম। তাহলে আপনি তলারও খাবেন, ওপরেরও খাবেন, খাওয়া খাইই করবেন। আরে মশাই, আপনি তো না একটা পুরস্কার পেয়েছেন, ওই পুরস্কার কি আমি এর মধ্যে যাচ্ছি না। ওই পুরস্কার কিভাবে পাওয়া যায়, পরিবেশের এবং প্রকৃতির জন্য আপনি কি কি করেছেন, আমি তার মধ্যেও যাচ্ছি না। পেয়েছেন, আপনাকে দিয়েছেন, বেশ করেছেন। আরে লন্ডন, সেখানে তো পুরস্কার পেলে এটা তো আপনার ব্যক্তিগত পুরস্কার, এই পুরস্কারের জন্য তারাই তো আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিত। তাহলে সরকারি সফর করলেন কেন? আপনি যে দুটো কাজে গিয়েছেন কোনোটাই সরকারি কাজে নয়। একটা হচ্ছে বিএনপি পার্টির সঙ্গে একটু সমঝোতা করে, কারণ বিএনপি বাংলাদেশে যারা আছেন শীর্ষ নেতৃত্ব আপনাকে যেভাবে ধমকে চমকে রেখেছে ভোট করাতে হবে, তাতে আপনি ভাবলেন যে একেবারে লন্ডনে তাদের যারা সুপ্রিমো তাদের গিয়ে যদি হাতে পায়ে ধরা যায়। আসলে বিএনপি এখনো আপনার ষড়যন্ত্র ধরতে পারেনি, বা ধরলেও এখনো কিছু বলছে না। ভাবলেন যদি একটু সেটিং করা যায়, মানে সেটিংবাজি যদি করা যায়। চীনে পারেননি, কৌটো নাচিয়েছিলেন, পারেননি। ডোনাল্ড ট্রাম্প খেপেছিল, এখন আপনি চেষ্টা করছেন, এতদিন হয়ে গেল হোয়াইট হাউসের বাইরে বেচারা বাংলাদেশের ডিপ্লোম্যাটরা তারা পড়ে থাকে ফুটপাতে, যে কখন একটু বাংলাদেশের কথা শুনবে, অন্তত ফোনে যদি কেউ কথা বলেন, ডোনাল্ড ট্রাম্প না হোক, যদি তার নিজের যদি কেউ অন্তত একবার আসে তাহলে বেঁচে যায়। কিছুই হলো না। এটা কত বড় অপমান বাংলাদেশের। এবার আপনারা বলতে পারেন বাংলাদেশের অপমান তো আমাদের কি না। আপনাদের বারবার করে বলছি, প্রতিবেশী দেশ যদি ভালো না থাকে তাহলে যে কোনো পার্শ্ববর্তী দেশে তার প্রভাব পড়ে। ধরুন আপনার পাশের বাড়িতে আবর্জনা রয়েছে, গন্ধ বেরোচ্ছে, সে গন্ধ এসে পৌঁছাবে আপনার বাড়িতেও। যাই হোক, এই যে জুলকার নাইন সাংবাদিক, তিনি ডরচেস্টার অর্থাৎ হোটেলের বিল পুরো তুলে দিয়ে দিয়েছেন, এবার চলে আসি, তাহলে বাংলাদেশ কি রাতারাতি খুব বড় লোক হয়ে গেল? গ্রামীণ ব্যাংক কি সবাইকে খুব টাকা দিচ্ছে? কি হয়েছে? পভার্টি রেট বাই কান্ট্রি 2025, পভার্টি রেটটা দেখে নিন একদম। এটা কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, গিয়ে দেখে নিন কি অবস্থা। প্রথম আলো কি লিখছে? প্রথম আলো খুব পরিষ্কারভাবে লিখছেন যে 3M more to fall into extreme poverty in Bangladesh, World Bank। এটা কবে কাজ? 24শে এপ্রিল 2025। আপনারা দেখবেন প্রথম আলো ইংলিশে যান, গিয়ে খুলে দেখুন 24শে এপ্রিল 2025। এটা আমার কথা নয়, ভারতের কোনো সংবাদ মাধ্যমের কথা নয়, খোদ বাংলাদেশের প্রথম আলো, প্রথম শ্রেণীর দৈনিক, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা খুলে দেখে নিন। In 2025, Bangladesh's poverty ranking is not explicitly stated in terms of a global or regional ranking. However, the country is experiencing a rise in both national and extreme poverty rates. The national poverty rate is projected to reach 22.9%, while extreme poverty rate is expected to climb into 9.3%. This means an additional 3 million people are projected to fall into extreme poverty. অর্থাৎ 3 মিলিয়ন লোক, ভাবতে পাচ্ছেন 3 মিলিয়ন বাংলাদেশি এক্সট্রিম পভার্টি, অতি দারিদ্র্যের দিকে
অর্থাৎ অতীব খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেখানকার অনির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধান ইউনুস মিয়া ডয়েস্টারে সবচেয়ে বিলাসবহুল শয়ন কক্ষে 4 রাতের মধ্যে 24 লক্ষ টাকা উড়িয়ে দিলেন। এর থেকে মনোভাব বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছেন না মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনা কিন্তু একেবারে ছকে নিয়েছেন। তিনি ব্যক্তিগত সফর আর সরকারি সফর গুলিয়ে দিচ্ছেন। দেখুন, শেখ হাসিনা কি হিসেব দিল আমি তার মধ্যে যাচ্ছি না। মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকে কি করেছে বাংলাদেশের মানুষ জানে। মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের সাধারণ মানুষের চোখের জল ফেলিয়েছেন, সবাই জানে। মোহাম্মদ ইউনুস কোটি কোটি ডলারের হিসেব দেয়নি, সবাই জানে। টাকার কমতি তার কাছে নেই। উনি ওই ফতুয়া পড়ে থাকেন বলে ভাববেন না যে টাকা নেই। তিনি আসলে অত্যন্ত বড় লোক। কিন্তু এমিরেটসের ফ্লাইটে করে যাওয়া, বিলাসবহুল ফ্লাইটে যাওয়া, তার পাশাপাশি ডয়েস্টারের সবচেয়ে বড় যে প্রেসিডেন্সিয়াল স্যুট আছে সেখানে থাকা, এগুলো কোনোটাই অন্যায় নয়, যদি না তিনি সত্যি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠকে যেতেন। সেটা তিনি জাননি। এখন মুশকিল হচ্ছে গণতন্ত্র না থাকলে কি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতীয়রা কেন মোহাম্মদ ইউনুস কোথায় কি করলো, কেচ্ছা কাহিনী কিচ্ছা কেন দেখব? বিশেষ করে এই ধরন ক্ষেত্রে দেখব এই কারণে, শুনবো এই কারণে, কারণটা খুব পরিষ্কার যে মোহাম্মদ ইউনুস তিনি এমন একজন ব্যক্তি যিনি ধীরে ধীরে একটা স্বৈরাচারী সরকার করতে চলেছেন। এবং মোহাম্মদ ইউনুস যেমন ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী, যেটা আমাদের উপমহাদেশের পক্ষে মোটেই সুবিধাজনক নয়। আমরা ভারতবাসীরা আমরা লক্ষ্য করব, দেখব এই কারণে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা সমস্ত ধর্ম, দেখুন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করব না, ঘটেনি, অবশ্যই ঘটেছে, দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের আইনে আমরা সবার সমান অধিকার আছে। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত হব এই কারণে যে আমাদের গণতন্ত্রের অবস্থা এতটা খারাপ কখনো কোনোদিনও হয়নি যে আমাদের এখানে এইভাবে এক নায়কতন্ত্র স্বেচ্ছাচারী একজন কেউ হয়ে উঠতে পারে জনতার জনাদেশ না নিয়ে। সুতরাং আমাদের এই তুলনাটা দেখতে হবে। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, ভারত গণতন্ত্রের নজিরবিহীন জায়গায় পৌঁছাবে। এবং সেই জন্যেই আমরা পার্শ্ববর্তী দেশে কি হচ্ছে তা দেখে আমরা বুঝতে পারবো যে গণতন্ত্রে আমাদের আরও যা ছোটোখাটো ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করে আমরা বুঝব দেশকে অটুট রাখা, সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষী মানুষ সবার বিশ্বাসকে, বৈচিত্র্য মধ্যে ঐক্য যে কথা আমরা বারবার বলি তাকে সম্মান দিয়েই আমাদের গণতন্ত্রের পতাকা একেবারে মাথার উপরে তুলে ধরতে হবে। আর তা না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে, পাকিস্তানের মতো অবস্থা হবে। পাকিস্তানে তো আপনারা জানেন যে কি করে সেখানে একটা হাস্যকর মন্ত্রিসভা রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, নির্বাচিত মন্ত্রী রয়েছে, তাদেরকে ডিঙিয়ে আসিম মুনির চলে গেলেন একেবারে হোয়াইট হাউসে। আপনারা তো জানেন সেখানে ইমরান খানের মতো বিশ্ববরেণ্য ক্রিকেট অলরাউন্ডার, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে কারাগারে নাকি যৌন হেনস্থা করা হয়েছে। তাহলে বুঝুন, একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, গণতন্ত্রের মান কোথায় গিয়ে পৌঁছেছে। সুতরাং গর্বিত হন ভারতবাসী হিসেবে। জয় হিন্দ।